মাস্কা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। মনে হয় না জবার বাপ জবারে তোমার লাগে বিয়ে দেবে। জবার লাগে প্রত্যেকদিন নতুন নতুন সম্বন্ধ আসে, আর জবার বাপে তো তোমার দেখতেই পারে না দুই চোখে, তোমার মনে করে বাদাম মিয়া। আরে বেটা, জবার বাবা আমার দেখতে পারলেই কি আর না পারলেই কি, আমি তো ওই দুষ্ট মুরব্বীরে বিয়ে করব না, আমি বিয়ে করব জবারে। জবা আমারে যে ভালোবাসে। যতই ভালোবাসুক, জবার যখন অন্য জায়গায় বিয়ে হইব, জবা তোরেও চিনবো না আর তুইও জবারে চিনবি না। তাই নাকি? আরে জবারে চিনবো না মানে লক্ষ কোটি মানুষের মধ্যে আমি জবারে চিনবো। যদি আমার কোনোদিন চোখ অন্ধ হয়ে যায়, তারপরেও যদি জবা আমার সামনে এসে দাঁড়ায়, আমি চিনবো এটাই আমার জবা, কারণ আমি ওর অন্তর থেকে ভালোবাসি রে ভাই। তুই কইলি কি আমরা বিশেষ করে গেলাম? আচ্ছা ধর, মনসুর হইলো জবা, তো চোখটা আমরা বাইন্দা দেবো আর দূরে যা দাঁড়াবো। আমি ওই 4 জনের মাঝখান থেকে যদি তুই মনসুরে খুঁজে বার করে দিতে পারস, তাইলে মনে করবো তুই জবার ভালোবাসাস। আচ্ছা, ওই যে কইলাম না, তোরা তো মাত্র 4 জন, 4 লক্ষ 4 কোটির মধ্যে থেকেও জবারে বাইর করা আমার কোনো ব্যাপারই না। তোরা আমার চোখ বাইন্দা দে, দেখ আমি মনসুরের খুঁজে বাই করে কেমন দুইটা প্রেমের ডায়লগ দিয়ে দিই। আয় আমার চোখটা বাইন্দা দে, দেখ আমি জবারে কেমনে খুঁজে বাই করে খুঁজে বাইর করবো না, প্রেমের ডায়লগও দিব। আমু না এটা কোনো কথা? পঞ্চাশ হারামজাদা। ও মনসুর, দেখ আমি তোর কেমনে খুঁজে বাই করি। মনসুর, এই কইছিলাম না তোরে আমি ধরতে পারবো। শোনো বাবা, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার আমি সারা জীবন থাকবো। কিন্তু আমি তোমার যতখানি ভালোবাসি, তোমার ওই বুইরা বাপরে আমি ততখানি ঘৃণা করি। ও আমার কি কয়, আমি বলে বাদাই অকর্মা, আমি সব মুখ বুঝা সহ্য করতেছি বাবা। শুধু বিয়াটা হোক, তারপরে তোমার বাপের আমি কি শিক্ষা দিই দেখো। তুমি ভয় পেও না, আই লাভ ইউ, তোমার সুখে রাখবো। এই তুই তুই আমারে কষ্ট দিয়া তুই জবারে সুখে রাখবি, আমার মেয়ের সুখে রাখবি? এই মনসুর, এই তোরে অভিনয় করতে কইছি, এটা আমার আর জবার ব্যাপার। দাদা চুপ কর। তোরে এই নাও চানাচুর খাও, তারপর ওর রাগটা একটু কমাও। আর রাখো তোমার চানাচুর। আর একবার যদি তোমার এই মুখে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করছো, তাহলে আমার বাপরে লাগবে না। আমি নিজে থানায় যায় তোমার নামে মামলা দিব, গ্রামে বিচার সালিশ বসাবো। আচ্ছা, সে আমার আব্বা হয় সেটা আমি বাদই দিলাম, সে তো হচ্ছে মুরব্বী মানুষ। কিভাবে তুমি তারে থাপ্পড় মারলা? আবার উল্টা পাল্টা কথা বলতেছো। আরে পুরাটা একটা ভুল বুঝাবুঝি ছিল, তখন আমার চোখ বান্ধা ছিল, আমি অন্ধ ছিলাম। তুমি অন্ধ ছিল না, অন্ধ আমি ছিলাম। না হলে তোমার মতো এরকম একটা মানুষকে কেন আমি ভালোবাসছিলাম? আমার আব্বা ঠিকই বলছিল, তুমি আসলে একটা বাজে ছেলে, কোনো কাজ কাম কিচ্ছু নাই, সারাক্ষণ টোটো করে বেড়াও। তোমাদের কোনো ভবিষ্যৎ আছে? আমার আব্বা আজকে কি কি কথা শুনাইছে তোমার জন্য তুমি জানো? আমি কোনো উত্তর দিতে পারি নাই আমার আব্বারে, কোনো জবাব দিতে পারি নাই। আছে কোনো জবাব তোমার কাছে? আমার কাছে একটা জবাবই আছে, আমি তোমার অনেক ভালোবাসি। এই ডায়লগ তুমি অন্য জায়গায় গিয়ে দাও, যাও। তোমার জীবনে আমি আর নাই। আচ্ছা, তোমার সংসারের কি অবস্থা কও তো? তোমার আব্বা সে তো নাই পৃথিবীতে, তোমার দুটো ছোট ভাই বোন আছে, তারাও তোমার মতো হইছে। কি দেখে আমার বাপ তোমার সাথে বিয়ে দিবে? আর বিয়ার পরে একদম ভালো হয়ে যাবো, কথাবার্তা চলতেছে, বিদেশ চলে যাবো, মালয়েশিয়া। তোমার যেদিক খুশি তুমি সেদিক চলে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সফট করে একটা কথা জানাই দিই, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমার আব্বা কি বলছে জানো তুমি? আমার আব্বা আমারে বলছে, যদি কখনো তোমার সাথে আমারে কথা বলতে দেখে, তাহলে আমার নাকি কাইটা সিরা নদীতে ভাসায় দিবে, তোমার নামে নারী নির্যাতন মামলা দিবে। ওরে, তুমি আমার একটা সুযোগ দাও, দেখো আমি আব্বার মানে তোমার আব্বার এমন ভাবে মন জয় করব, স্বামী ছাড়া আর কিছুই বুঝবো না, তোমার চেয়ে বেশি আমারে ভালোবাসবো, আদর করবো।
এই কথা তো আমি জীবনেও বিশ্বাস করব না, কারণ আমার আব্বা যদি তোমারে কোনোদিন পছন্দ করে সেই দিন মনে করো পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে। আমার আব্বার পৃথিবীর যদি কোনো অপছন্দের মানুষ থাকে তার তালিকায় 1 নম্বরে আছো তুমি। আরে একবার খালি সুযোগ দাও কইলাম না, দেখো না কিভাবে মন জয় করি, এমন আদব কায়দা দেখাবো, শ্রদ্ধা ভক্তি দেখাবো, শ্বশুর আব্বা আমি ছাড়া কিছুই বুঝবে না। এমনও হইতে পারে সে যে তোমার অনুরোধ করবে, মা জবা তুই শফিকরে বিয়ে কর, শফিকের মতো ভালো ছেলেই হয় না। ঠিক আছে, এই যে লাস্ট একটা সুযোগ আমি তোমারে দিলাম, কিন্তু যদি আমার আব্বারে তুমি রাজি না করাইতে পারো তখন কি হবে? আরে রাজি করাইতে পারবো না মানে, যদি রাজি করাইতে না পারি এই যে ফুটবলটা আছে না, এই ফুটবলের মতো একটা লাত্তি দিয়ে আমারে তোমার জীবন দিয়ে বাই করে দিবা। ওরে জবা আমি তোরে মানা করছিলাম তুই ওর কাছে যাইস না, এই হারামজাদা আমারে না ভাইরে কাজ কইব না রে মা, তুই আবার গেছস ওই যে এই শয়তানে ধর ধর ওরে ধর, ওরে মার কি ধর ধর ওরে ধর ধর আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আমারে শেষ করে দিছে রে মা। কও কি মিয়া, তুমি এত দুষ্ট ছিলা দেখে তো বুঝাই যায় না, কিন্তু এখানে তো তুমি একেবারে ফাইমে গেলা, কোনো আমত নাই ফুর্তি নাই, দিন রাত খালি কাম আর কাম, কেমনে 2টা রিঙ্গিত পয়সা কেমনে বেশি কামাইবা এই চিন্তায় থাকো মিয়া। আচ্ছা এত কিছু পরেও ভাবির বাপে ভাবিরে তোমার কাছে বিয়ে দিল? ওরে বাপ রে বাপ, কত কাঠখড় পরে যে জবার বিয়ে করলাম, জবার বাপের কাছে হাত পাও দইরা মাপ চাইয়া তারপর রাজি করাইলাম। আর তখন বয়স আর একটু কম ছিল না, ধীরে ধীরে বুঝলাম আব্বা তো নাই, আমি বাড়ির বড় পোলা, সব দায়িত্ব পড়লো আমার কাঁধে। তারপরে এই যে স্বপ্নের মালয়েশিয়া চলে এলাম, এখন কি আর দুষ্টামি করলে হইব? আচ্ছা বিয়ার পরে তুমি তোর বাড়িতে যাও নাই? বাড়ির লিগা মন কান্দে না? মন কান্দে দেখেই তো ভাই আর যাইতে পারলাম না। বেশিরভাগ প্রবাসীর মতো আমার গল্প একই, ওই যে কইলাম আব্বা নাই, বাড়ির বড় পোলা, দাঁড় দেনা করে আইসি ভাই, দাঁড় দেনা পরিশোধ করতে পারলাম না এখনো ঠিকঠাক মতো। আর ওই যে বউ মা ছোট ভাই ছোট বোন ও গো চাহিদা পূরণ করতে পারলাম না, যাও হইল না। আর দূর মিয়া, এত চিন্তা করলে দেশে যাওয়া যায় না, চিন্তা ভাবনা বাদ দাও দি, দেশে যাও মায়ের দীক্ষা। আমার যে এত কইতেছেন আপনি দেশে যান না কেন? সারাদিন দেখি কামের পরে আরো কাম খুঁজেন, আরো 2টা বেশি ধান্দা করা যায়। হ্যাঁ আচ্ছা, যেদিন মায়ের ছাইরা, নতুন বউ তারে ছাইরা, ভাই বন্ধু খেলার সাথী সবাই ছাইরা এই দূর প্রবাসের উদ্দেশ্যে রওনা দিলা, ওই দিনের কথা মনে পড়ে না? এই দিন বাড়ি ফেরা প্রবাসের উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়ির উঠানে দাঁড়াইয়া ছোট ভাই ছোট বোন বোন কত আবদার, ওই দিনের কথা মনে হইলে বাবারে, তোর আব্বা চলে যাওয়ার পর তোরা 3টা ভাই বোনের কত কষ্ট করে আমি বড় করছি, তোমার বয়স হয়ে গেছে, বাবার পারতেছি না, বাধ্য হয়ে পাঠাইতেছি আমার বাবাটারে আমি বিদেশে। আমি একটু বিশ্বাস কর, মন দিতেছে না বাবা, কলজার ভিতর মোচড় দিতেছে, ভালো হোক মন্দ হোক সবাই একসাথে ছিলাম, একসাথে খাইতাম থাকতাম। আমার বাবা তারা আমি তো বিদেশে যেতে ধরতে পারতাম, আদর করতে পারতাম, আমি কই পাবো আমার বাবা রে, কই পাবো? বিদে বেলা এত কথা না কইলে হয় না আম্মা। ভাইজান কি সারা জীবনের জন্য চলে যেতেছে? ভাইজান শোনো, জমি বন্ধক রেখা তুমি বিদেশ যাইতেছ, তোমার উপরে কিন্তু আমাকে অনেক আশা ভরসা। আমি একটা ব্যবসা দিব, রেখারে ভালো জায়গায় পড়াশোনা করাবো, তারপর একটা ভালো পাত্র দেখে বিয়েও দিব। এই যে দেখতেছো আমাকে ঘর ভেঙে গেছে, এই ঘরেরও কিছু কাজ করাবো, সব কিছু নির্ভর করতেছে তুমি বিদেশ যে কয় টাকা কামাইবে এটার উপর।
আমার কিন্তু ভাইজানের উপর বিশ্বাস আছে। ভাইজান মেলা টাকা কামাইবো, আমাদের আর দুঃখ কষ্ট থাকবো না। ভাইয়া আমাকে সব শখের লাভ পূরণ করবো, কি ভাইজান তাই না? আমার লিগা দোয়া করিস। যাইতাছি তো দুঃখ কষ্ট লাঘব করার লিগা তোকে থুয়া সেই অসিনপুরে। যদি টাকা পয়সা নাই কামাইতে পারি তাইলে হইব। জবা, বিদায় বেলা তুমি কিছু কইবা না? আমার আর কি বলার আছে, মাত্র 6 মাস হলো বিয়ের, এর মধ্যে তুমি আমার রাইখা চলে যাইতেছো বিদেশে। আমার তো কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারলাম না। যাও চলে যাও, আমার চাওয়া পাওয়ার উপরে কি আর তোমার বিদেশ যাওয়া নির্ভর করে? কি দরকার যাও না, আমরা এরা একসাথে কষ্ট করে থাকি খাই। আমি তুমি বাইরে থেকে আইসা আমাকে বলো আম্মা এটা ওই টাকা আমি কি করবো, মুখে ধরে খাওয়া দাও, আমার দোকানে পাঠাবো না, না দরকার না। আম্মা কি পাগলামি শুরু করছো? ভাইজানের দেরি হইতেছে না, ভাইজান তো প্লেন মিস করবো। ভাইজান যদি মালয়েশিয়া যেতে না পারে আমাকে তো ধার দেয় না, কেমনে শুধু হইব? এই যে আমাকে তো আশা ভরসা চাও বাবা স্বপ্ন, এগুলো কেমনে পূরণ হইব? দেখো তুমি মনে হয় বেশি ভাঙ্গা পড়তে হো। রফিক তো ঠিক কথাই কইছে, ধার দানা কইরা বিদেশ যাইতাছি, যদি না যাই এই ঋণ পরিশোধ হইব কেমনে? মা আমি না বিদেশে বেশি দিন থাকবো না, আবার চইলাম, কারণ বিদেশ হয়তো আমার অনেক টাকা পয়সা হইব ঠিকই, কিন্তু তুমি অভাব আমি কি দিয়ে পূরণ করবো গো মা? আমি আয়া পড়বো না। ও বাবা কান্দ না, তুমি যদি এখন কান্দো আমি যাইতে পারবো না। তাই জবা রফিক, এই রেখা আমি কথা দিয়া গেলাম, আমি তো সব সাদাল্লাত পূরণ করবো। আহো আহো আহো, দেরি পেয়েছে আহো। ওই যে ভাই কথা দিয়ে এলাম, কথাও পূরণ করতে পারি না, যাই তো আর পারি না, তাই কথা পূরণ করবো। মারে জড়াই ধরবো, জড়াই ধরবো মা, আর যাবো না, তোমার কাছেই থাকবো। অনেক টাকা ইনকাম করার মধ্যে মা শান্তি পাই না গো, তোমার বুকে থেকে আমি শান্তি পাই। কবে যাবো ভাই, কবে যাবো দেশে? যাইবা ভাই, যাইবা ভাই, যেদিন সমস্ত আশা ভরসা সব পূরণ হইব, টাকা পয়সা কামাই করবা, সবার মনের আশা পূরণ করবা, ওই দিন দেশে যাইবা ভাই, আল্লাহ নিলে যাইবা। বাবা আব্বা কেমন আছো? আমি তো ভালো আছি রে মা, তোর কি অবস্থা? কারে দেখতেছি? আসসালামু আলাইকুম বিআই সাহেব, এতদিন পর আমাকে কথা মনে পড়লো, আসেন যে ঘরে আসেন। ঘরে যাওয়ান লাগবো না, ওয়ালাইকুম সালাম। যেই পাপ করছি তাতে তো আপনাদের কথা ঘন ঘন মনে পড়ে। মাইয়া বিয়া দিয়ে তো অন্যায় করে ফেলেছি। বিআই আপনি রেগে আছেন কেন? আমরা কি কোনো অপরাধ করছি? অপরাধ আপনারা করেন নাই তো, অপরাধ তো আমি করছি। কেন যে আমার মাইয়াটারে আপনার পোলার সাথে বিয়ে দিছিলাম সেটা এখন বুঝতেছি। আরে আরে আমার মাইয়া বুঝা গেছে সংসার কি জিনিস। আপনার পোলা বিয়ার 6 মাসের মাথায় মালয়েশিয়া চলে গেছে, আর আমার মেয়েটা আপনার বাড়িতে দাসীবান্দির কাজ করে। এই যে আপনার ছেলে মেয়ে দুইটা, ছোট ছেলে মেয়ে, তারা আমার মেয়ের সাথে কি ব্যবহারটা করে সেটা তো আমি জানি। তাদের ব্যবহারের কারণে আমার মেয়ের চোখের পানি নাকের পানি এক হয়ে যেতেছে, সব খবর তো আমার কাছে আছে। আরে বাপরে বাপ, কত বড় একটা সত্যি কথা কথা তালই সাহেব। আমরা আপনার মায়ের অত্যাচার করি, আর আপনার মাইয়া আমগরে মাথার উপরে তুলে ড্যাং ড্যাং করে না। শোনেন তালই সাহেব, উনি আমাদের বড় ভাই, একবার জিগান তো সে আমাকে প্রতি কোন দায়িত্ব পালন করছে। ও একটা দায়িত্ব পালন করছে, আমার ভাইরে বিদেশে ফোন দিয়া কানের মধ্যে খালি কুটনামি করছে। এই রফিক আই, মুখ সামলা কথা বলে কইলাম। আমার আব্বা এবারে মেহমান, আমার আব্বার সাথে বেয়াদবি করলে আমি কিন্তু সাইরা কথা বলবো না। কেন ভাবি? তোমার ভাবি যে এতক্ষণ ধরে আমাদের অপমান করতেছিল, কই তুমি তো একটা কথা কইলা না? এখন কেন?
শোনো, যে যেরকম ব্যবহার করবে তার সাথে আমরা সেরকমই ব্যবহার করব। কি বিয়াই, হ্যাঁ? ছেলে মেয়েরে লাগাই দিচ্ছেন নাকি আমার পিছে, না আমার মেয়ের পিছে? হ্যাঁ, আমার মেয়ের জামাইয়ের টাকায় সংসার চলে, আর আমাকেই আপনি বড় বড় কথা শুনাইতেছেন। কি বলতেছেন এসব? এই মাপসা, বিআই সাহেবের পায়ে ধরে মাপসা। উনি মুরুব্বি। আরে রাখো তোমার মুরুব। শোনো আম্মা, ভাইজানের যদি বিয়ে না হইতো তাহলে আমাকে সংসারের চেহারা পাল্টে যেত। আমি বুঝি না, আমার ভাই বিদেশে বই গাড়ি টাকা কামায়, ওই টাকা কই যায়? টাকা কই যায় মানে কি? টাকা তো তোরা দুই ভাই বোন মিলা খাস। আসলে আমি বড় পাপ করছি, আমার বাপের কথা না শুই না আমি এই বাড়িতে বউ হয়ে আসছিলাম। আমার স্বামীর টাকা খাস তোরা আর বড় বড় কথা খাস। সে টাকা না পাঠাইলে তো একজনের ব্যবসা চলে না, একজনের পড়াশোনা চলে না, এই বাড়ির চুলে আগুন জ্বলে না। লজ্জা করে না? তার টাকা পয়সা খাস আবার আমাকে লাগে বেয়াদবি করস। এইটার যদি বিহিত আমি না করছি, আমিও দেখে সারুম যে তোর ভাই কেমনে টাকা পাঠাবে। আরে এক মুহূর্ত থাকুন না, চল, তোর ভবিষ্যৎ নিয়ে আমার অন্য চিন্তা আছে। যান যান যান, আপনার বাইরে দিয়ে যান। আর ভাইজানকে কি কইতে হয় সেটাও খুব ভালো করে জানি। না আব্বা, আমি তো এত সহজে এই বাড়ি থেকে যাবো না, আমার অনেক হিসাব নিকাশ আছে। তুমি যাও, আমি মালুর সাথে কথা বলবো, তারপর আমি সিদ্ধান্ত নিই আমি কি করবো। যাও। যাবে মানে? বৌমা কি বলতেছে এসব? যাও মানে কই যাইবো? বিআই সাহেব আসছেন, বিআই রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবেন, আর রাত্রে থেকে যান, কালকে না হয়েছিল দেন। সুতা মাইরা গরু দান করার চেষ্টা করতেছে। আরে বিয়াই, আমি কি বুঝি না আপনার এই যে ছেলে মেয়ে দুইটা আমার সাথে যে বেয়াদবি করলো, বেয়াদবের বেয়াদব আপনার আশকারা ছাড়া করছে, এইটা আমারে বিশ্বাস করতে বলেন? হ্যাঁ, আপনি কি চান আমরা বুঝি না? হ্যাঁ, আপনি চান আমার মেয়ের জামাই পাঠানো টাকা আপনি একলা একলা খাইবেন। আপনি কেমনে টাকা খান সেইটা আমি দেখে নিতেছি। পারে তুই শফিকের সাথে বোঝাপড়া কর, বাকিটা আমি দেখতেছি। বিআই, বৌমা আল্লাহ গো, আজকে জানি বাড়িতে কোন ঝামেলা হয়েছে। হ্যালো জবা, আমি তোমারে ডিভোর্স পেপার পাঠাইতেছি। তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। এই জবা, এই কিছে তুমি এগুলি কি কও? কি আর হবে, প্রতিদিন যা যা হয় তাই হইছে এই বাড়িতে। তোমার পরিবারের একটা মানুষ তো আমার মন থেকে মেনে নিতে পারে নাই। আমার বাপ আমারে কত বড় বড় জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসছিল, আমি সব লাইফ থেকে ফালাই দিয়ে আমি তোমার সলাগলায় পড়ে আমি তোমারে বিয়ে করছিলাম। আমার বাপ ঠিকই বলছিল বিয়ের আগে, ওই বাড়ির একটা মানুষও ভালো না। ঠিকই কথা, তোমার ভাই বোন আজকে আমার বাপকে যাতা করে অপমান করছে। তুমি জানো তোমার কোনো তার ভাই কয় আমি আর আমার বাপ নাকি তোমার সব টাকা পয়সা তুই টাকাইতেছে আমাদের জন্য, নাকি তাদের কোনো সকাল পূরণ হইতেছে না। কি কও তুমি এসব? রফিক রেখা তোমার এগুলি কইলো? মা 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 কইছিল, মা কিছু কয় নাই ও করে? তোমার মাঝে কত বড় অভিনেত্রী তুমি এখনো টের পাও না, তুমি তো চিনতেই পারো নাই। সে কিচ্ছু বলবে না নিজে মুখে মুখে, কিন্তু তার পোলা মাইয়াদের সে সব কিছু বলাবে। আমি ভালো করে বুঝতে পারছি তোমার মা ভাবছে কি আমি কিচ্ছু বুঝি না, তাই না? রেখা, এতক্ষণ আমার ভাই বোন নিয়ে কথা কইছো আমি কিছু মনে করি নাই, কিন্তু আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবা না। যদি আমার মারে নিয়ে আরেকবার তুমি বাজে কথা বলো, এর পরিণাম কিন্তু ভালো হইব না। আরে রাখো তোমার পরিণাম, আমি তোমারে কাগজ পাঠায় দিতেছি, থাকো তোমার মা ভাই বোন রে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমারই ভুল হয়েছে। আমি রফিক রে আর রেখারে ফোন করে এখনই বকা দিতেছি। দেখো এই দূর দেশে আছি, ফোন করে তো একটু ভালো রাখার লেগা। এখন তোমরা পরিবারের সদস্যরা যদি নিজের মধ্যে ঝগড়া করো, তাইলে আমি কি এখানে ভালো থাকবো? এখানে কত কষ্ট করি, পরিশ্রম করি, তারপরও মনরে বুঝ দেই যে আমার পরিশ্রমের ফলে তোমরা তো ভালো আছো। ঝগড়া কইরো না, বুঝছো না? যদি ঝগড়া করো তাহলে আমি এই দেশে থাকতে পারবো না। আমার মনটা সারাক্ষণ তুমি কাছেই পড়ে থাকে। এত পরিশ্রমের পরেও যদি তোমরা নিজেরা ঝগড়া করো, তোমরা তো বুঝো না আসলে প্রবাসে আমরা কি করি। আমার একটা অনুরোধ,
আর ঝগড়া কইরো না, আমি বইটা দেবো, কয়ে দিলাম তো আমি ওকে দুইটা রে বকতেছি। শোনো, তোমার এই সমস্ত কথাবার্তা শুনতে আমার আর ভাল লাগতেছে না, প্রতিদিন একই কথা। আমি দেখি তোমার এই ভাই বোনের কি বিচারটা তুমি করো, নাইলে আমি যে সিদ্ধান্ত নিছি তোমার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করবো। পাগল লিগে যে পরিশ্রম করি। নাস্তা ঝাল ঝাল বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। তোমার ভাইরে তুমি বলতে পারছিলা? আরে আমি তো সামান্য করে টাকাই চাইছি, একটা মোটর সাইকেল চাইছি। এইটাই যদি তোমার ভাই আমার না দিতে পারে, তাহলে তোমার আমি বউ করে ঘরে তুলুন কেমনে কত? দেখো ভাইজান তো মাত্র ঋণগুলো শোধ করলো, এর মধ্যে ছোট ভাইয়ের বাজারের ব্যবসা, আমার পড়াশোনার খরচ সবই তো ভাইজান দেয়। এর মধ্যে ভাইজানরে কেমনে টাকার কথা বলি? শোনো, বিয়েটা একবার হয়ে যাক, বিয়েটা হয়ে গেলে মোটর সাইকেল, টাকা সব কিছুর ব্যবস্থা করে দিব। এসব মোটর সাইকেলের টাকা দিয়ে আমি কি করুম কও? এসব আমার কোনো কিছুর দরকার নাই। আমার দরকার হইতেছে তোমারে। আব্বার আমি বুঝাই বলছি, এত শুনে না। তুমি এত শুনলে মন খারাপ করবা। আমার বড় বড় ঘর থেকে সম্বন্ধ আইতেছে, কারি কারি টাকা, 4 চাকা গাড়ি দিতে চাইতেছে। আমি রাজি হই নাই, আমি তোমারই বিয়ে করতে চাইছি। আব্বা তো শুধু একটা দাবি করছে, 5 লক্ষ টাকা আর একটা মোটর সাইকেল। বিয়ের পর তো এসব আমাকেই থাকবো, বুঝো না কেন? তোমার ভাই একটু বুঝাই কও, দিলে ভালো, না দিলে কিন্তু। খবরদার, কোন কিন্তু কইবা না। রাব্বি, আমি তোমার ছাড়া বাঁচবো না। এর মধ্যে আবার বড় ভাইজানের কাছ থেকে ছোট ভাইজান আরো 3 লাখ টাকা চাইছে, ব্যবসার নাকি কামে লাগবো। এর মধ্যে তোমাকে এই আবদার কেমনে যে কই ভাইজান রে? কেমনে কইবা মানে? মুখ দিয়ে কইবা। তোমার ভাই বিদেশ বাড়িতে কারি কারি টাকা কামাইতেছে, এসব কথা তোমার কয় না। তোমরা বুঝতে যদি আবার টাকা পয়সা চাও, যাই দেখো খবর নিয়া, তলে তলে তোমার ভাই শ্বশুর বাড়িতে টাকা পাঠাইতেছে। কথাটা তুমি খারাপ কম নাই, মাঝে মধ্যে আমারও মনে হয়। দেখি ভাইজানটা কইয়া টাকার ব্যবস্থা করতে কো। আর তোমার আমি হারাইতে চাই না। আমিও তোমার হারাইতে চাই না, সত্যি করে কইতেছি। মানে এইটা তো তেমন কিছু না, বুঝছো না? আম্মা, তুমি কি ভাইজানকে ফোন দিছিলা? আমারে ব্যবসার জন্য যে টাকাটা দেওয়ার কথা, সেটা কি সে দিবে না দিবে না? যদি দেয় তাহলে দ্রুত দিতে বলো, না দিলে নাই। কিন্তু আমার এরকম ঘুরানোর তো কোনো মানে হয় না। আরে রেখা, তুই ভাইজানলে একটা ফোন দিতে, লাউড স্পিকার দেবে। রিং হইতেছে। কে কল দিছে? বাড়িতে ফোন দিছিল মেয়েদি। আচ্ছা তুমি কথা কও, আমি ওদিক বসে দিচ্ছি। হ্যালো হ্যালো ভাইজান, কেমন আছিস রে রেখা? ভাইজানের কথা মনে পড়লো তাইলে? ভালো আছি ভাইজান। আর তুমি যে কি কও না, তোমার কথা তো সব সময় মনে পড়ে, কিন্তু তোমার কি আর আমার কথা মনে পড়ে? এটা তুই কেমন কথা কইলি রে বোন? আর তোর কথা যদি মনেই না পড়ে, তাহলে এই দূর দেশে কাগলিকে কষ্ট করে, কাগলিকে সারাদিন পরিশ্রম করি। ভাইজান, এটা কেমন কথা? তোমারে ফোন দিলে খালি শুনতে হয় তোমার কষ্টের কথা। তুমি কি বিদেশে একলা থাকো, আর কেউ বিদেশ থাকে না? বড় ভাইরা তার ছোট ভাই ছোট বোনগুলোকে কত কিছু করে, আর তোমারই তো কোনো কিছু করার উপায়ই নাই। তোমারে ফোন দিলে খালি শুনতে হয় তুমি কষ্টই করতেছো, কষ্ট করতেছো, কষ্ট করতেছো। এত যে কষ্ট করতেছো, বিয়েগুলো কই? ও বুঝছি তো, মাশাআল্লাহ, যেই পরিবারে তুমি বিয়ে করছো ভাইজান, ওই টাকার মুখ আমগো দেখা লাগে। করো যত পারো শ্বশুর বাড়ির সকালাত পূরণ করো। এই বেয়াদব, মুখ সামলে কথা বললাম, তাহলে কিন্তু আমার পায়ের জুতো পর গালে উঠতে শোনা লাগবে না। শুনছো ভাইজান, তোমার বউ কি কয়? আমারে বলে জুতো দিয়ে মারবো। এত যে আজকারা তুমি দিছো, এটা আমি খুব ভালো করে বুঝছি। তাই তুমিও কান খুলে একটা কথা শুনে রাখো,
তোমার বউ যদি আমার গায়ে তুলতে হয় আমি কিন্তু সাইরে কথা কব। রফিক কথা হিসাব কিতাব করে কবি, জবা তোর মুরব্বী ভুলা পাইতে, জবা আমার বউ তোর ভাবি। এখন তো বউয়ের সাপোর্ট নি ভাই, কারণ বউ তো তোমার জাদু টোনা করছে, এটাকে আমি বুঝছি না। শোনো, এত কথা কর দরকার নাই। তুমি আমার 3 লাখ টাকা দিবা নাকি এটা দেওয়ার লেগে তোমার বউ থেকে পারমিশন নেওয়া লাগবে? হ্যালো, ও আব্বা, আব্বা শোনো, তুমি ওকে কারো কথা মাথায় নিবা না। তুমি তোমার মতন থাকো, তোমার মতন কাজ করো আব্বা। এদিকটা আমি সামাল দিব তো, আমি আছি না, তোমার মাথা মরে যায় নাই। হ্যাঁ, তুমি তোমার মতন কাজ করো আব্বা। হ্যাঁ, তুমি সাবধানে থেকো আব্বা, নিজের প্রতি খেয়াল রেখো। আচ্ছা আব্বা, আচ্ছা রাখো রাখো আব্বা। আল্লাহ গো আল্লাহ, কষ্ট আপনি মানে আরো দেন গো আল্লাহ। আমার পরিবারটা সুখে রাখছেন বাবু, আমার থেকে দূর দেশে থাকি, ওরা যদি ঝগড়া করে অনেক কষ্ট হয়। আর কেউ না বললে আপনি তো জানেন, আপনি সবার অন্তর জানেন না। ওরা যাতে ঝগড়া না করে, ওরা যাতে মিলামিশা থাকে, সেই অবস্থা আপনি করে দিন বাবু। আর কিছু চাই না, আমার টাকা পয়সা লাগবে না, ওগুলো একটু মিলাই দিন, ওরা যদি সবাই সুখে থাকে, এক লগে থাকে। আমার পোলারে কেউ যেন কোনো ফোন না দেয়। তোমাদের যার যার যা করে নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। আম্মা শোনো, তোমার সাপ সাপ একটা কথা কইয়া দিই, মোটর সাইকেল আর টাকার জন্য যদি আমার রাব্বির সাথে বিয়ে না হয়, তাইলে কিন্তু তুমি গলায় দড়ি দিবে। তখন ভাইকে তুমি তোমার পোলারে নিয়ে সুখে। ঠিক আছে, ঠিক আছে, দিলাম না তোমার পোলারে। তুমিও তোমার পোলারে কইয়া দিও, শ্বশুর বাড়ির দালালি না কইরা ভালো ভালো যেন আমার টাকাটা দিয়ে দেয়। কারণ বিদেশ যাওয়ার সময় যে জমিটা বন্ধক রাখছিল, সেই জমিতে কিন্তু আমার রেখার হক আছে। আম্মা, আপনার ছোট পোলার যে কিছু কইলেন না, এত বড় একটা কথা কয়ে গেল। আপনার বড় ছেলেরা দালালি করার কথা কইলো। সে কি করে আমার জন্য? কি করে? সে আজ পর্যন্ত আমার কোনো সকালাত পূরণ করতে পারছে না? পারে নাই তো বৌমা। আমার ছেলে, আমার বড় বললো, আমার শফিক কারো কোনো সাদাল্লাত পূরণ করতে পারে নাই। কেমনে পারবে কও? সে তো বিদেশে গেছে নিজের সকাল্লাত পূরণ করার জন্য। তবে হ্যাঁ, আমি তো তার মা, আমি কিন্তু সব জানি। এই যে রফিকের ব্যবসা, এই যে রেখার পড়াশোনার খরচ, কত কষ্ট করে কে পাঠাতেছে, সব কিন্তু আমি জানি। এই যে তোমার আব্বারে তোমাদের বাড়ির পিছনের জমিটা কেনার জন্য যে 3 লাখ টাকা পাঠিয়েছে আমার ছেলে, সেটাও কিন্তু আমি জানি। এত কিছুর পরও আমার ছেলে কারো জন্য কিচ্ছু করে নাই, কিচ্ছু না। বাবা বাবা, আপনার ছেলের কাছ থেকে আমার আব্বা 3 লাখ টাকা নিয়েছে, সেই কথা আপনি আমাকে শোনা দিলেন? আপনার ছেলের সাথে সম্পর্ক না থাকলে তো আর টাকা দেয়া লাগবে না। ঠিক আছে, যাতে আর কোনো টাকা না দেয়া লাগে আমাদের, সেই ব্যবস্থা আমি করছি। কি হইতেছে? হ্যাঁ, আমার সংসারে কি হইতেছে? আমার ছেলে তো এত কষ্ট করে কারো মন পাইতেছে না। আসলে তুমি বিদেশ দিবই, আমার ছেলেটারা তুমি দেখে রাখো, আমার বুকের ধানটারা তুমি দেখে রাখো। কালকে যে ওই যে ইউরোপিয়ান গেস্ট গেল, এরা কি কোনো টিপ দিছিল? ও ভাই, 50 রিঙ্গিত দিছিল। তাহলে তো ভালোই দিছে। হ্যাঁ, কিন্তু 50 রিঙ্গিত দিয়ে কি হইব? আমার লাগবে লাখ লাখ টাকা। এত টাকা দিয়ে কি করবা? বড় লোক গোমতো মালয়েশিয়া একটা সেকেন্ড হোম বানাইবা না কিনিয়া? বাইরে ফার্স্ট হোমের যে অবস্থা, মানে দেশের বাড়ি যে ঝামেলা, আবার সেকেন্ড হোম। আবার কি হলো? ওই ছোট বোনটার বিয়ার কথা চলতেছে তো, যেই ছেলের সাথে বিয়া, ওই ছেলে নগদ কিছু টাকা চাইছে, আবার একটা মোটর সাইকেল চাইছে। আবার ছোট ভাইটার ব্যবসা,
ও আবার 3 লাখ টাকা চাইছে, কোন তো কি একটা অবস্থা। তুমি আর টাকা জোগাড় করতে করতে শেষ হয়ে যাবে। আর যেই পোলা যৌতুক নিয়ে বিয়ে করতে চায় এই পোলার কাছে বোন দেওয়ার দরকারটা কি? আমি তো বিয়া দিতেছি না রে ভাই। মা কইলো ওই পোলার লগে বিয়া না হইলে আমার বোন নাকি যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। বুঝছি, প্রেম ভালোবাসার বিষয়, কিন্তু ভাই রে ও গো প্রেম ভালোবাসার লিগে তুমি জীবন দিবে নাকি? আর ওই তোমার ছোট ভাইটা এত দেখে একটা বেকুব রে ভাই। কয়দিন আগে তুমি আমার সামনে টাকা পাঠাইলে না? পাঠাও নাই। এখন আবার 3 লাখ টাকা কেমনে চায়, কোন আকেলে চায়? আসলে ওগো তো আর দেওয়ার মতো কেউ নাই। আব্বা তো মারা গেছে সেই ছোটবেলায়। আমি বড় ভাই হিসেবে সব দায়িত্ব এরপর আমার কান্দে। আরে ভাই রে, দায়িত্ব পালন করার লিগে তোমারও তো সুস্থ থাকুন লাগবো নাকি? এত টেনশন আর এত পরিশ্রম করতে করতে তোমার যদি একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন তাকে চাহিদাটা পূরণ করবো কেডা? আসলে হয়েছে কি, ওরা ছোট ভাই কিন্তু ছোট মানুষ, বাস্তবতা বোঝে না। সাদেক ভাই, জলিল ভাই হেউ কাছে আমি কিছু টাকা ধার চাইছি। আপনিও যদি কিছু টাকা আমার ধার দিয়ে সাহায্য করতে পারেন আমি আবার দিয়ে দিমু। আসলে সকল নষ্টের মূল্য তুমি নিয়ে, তুমি এই যে যখন চাই তখন দাও, যখন চাই তখন দাও, দিতে দিতে অবলোভ বাড়াই হেলাইছো। তোমার জায়গায় আমি থাকতে কি করতাম? কি করতেন এটা তো আমি ভালো বেড়েই জানি। এই যে গত মাসে কত কষ্ট করে ভাবির লেগে একটা স্বর্ণের চেইন পাঠাইলেন, ছোট ভাইয়ের লেগে মোবাইল পাঠাইলেন, কেন পাঠাইলেন? বাইরে আমরা যত কথাই কই, দিন শেষে দেশে থাকে আমাকে আত্মীয় স্বজনদের একটু খুশি রাখতে পারলে, একটু আনন্দ রাখতে পারলে এর চেয়ে বড় সুখ আমার কাছে আর কিছুই নেই। যদি এর চেয়ে বড় সুখ থাকতোই তাহলে ভাবির লেগে এত কষ্ট করে চেইন পাঠাইলেন কেন? ছোট ভাইয়ের লেগে মোবাইল, এই উত্তর দেন। দুনিয়া তোমার লোক কোনদিন কথাই পারলাম না, যুক্তিতে পারলাম না। আচ্ছা দেখি আমি তোমার কয়টা দিয়ে হেল্প করতে পারি। হ্যাঁ, তুমি এটি পরিষ্কার করে রাখো, আমি ওই রুমে যাই। আম্মা, ভাইজানের লয় কোনো কথা টথা হইছে? মানে কোনো কিছু ব্যবস্থা করতে পারলো নাকি? আরে না, ওয়াল্লাহ আমার শফিকে তো ফোন দিছে। আম্মা লাউড স্পিকার দাও, দিয়ে ব্যবস্থা করতে পারছি না। আব্বা কেমন আছো? আব্বা তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো মা? আমরা সবাই ভালো আছি আব্বা, সবাই ভালো আছি। আমি কইতে পারুম না মা। রফিকরা রেখার টাকা লয়ে কোনো চিন্তা করতে না, টাকার ব্যবস্থা আমি করতেছি। আরে আমি বড় ভাই থাকতে ওরা যদি টাকা লয়ে টেনশন করে তাহলে আমার থেকে লাভ কি? এত টাকা তুই কই পাবি? তুই তো এত বেতন পাস না রে বাবা। জলিল ভাই, রফিক ভাই, জব্বার কাকু আছে না, এর কাছে আমি কিছু টাকা ধার চাইছি, এরা কইছে দিব। আর একটা কাম পাইছি মা, ওই কামটা করলেও মেলা টাকা পাম। তুমি কি এমন কাজ পাইছো যে বেশ কিছু টাকা পাওয়া যাবে? এতগুলা টাকা কেমনে পাবা? ও জবা তুমি তো জানো আমি একটা বড় হোটেলে কাম করি, শনি রবিবার বন্ধ থাকে। ওই জায়গায় এক ভাই কইছে কয়লা খনিতে কাম করবো কিনা। কয়লার খনিতে কাম করলে তো মেলা টাকা পাওয়া যায়। তাছাড়া এই কয়লার খনিটা আবার নতুন, ভয় কেউ যাইতে চাইতেছে না, মেলা টাকা দিব। আমি আল্লাহ ভরসা করে রাজি হয়ে গেছি। কি আশ্চর্য কথাবার্তা! তোমার কি মাথা খারাপ হয়েছে? কয়লার খনি তুমি বুঝো কত বড় ঝুঁকির কাজ তুমি করতে যাইতেছো? আর অন্য মানুষরা কেন এই কাজ করতে রাজি হয় না তুমি বুঝো না? এখানে মৃত্যুর ঝুঁকি আছে তো। ওয়াল্লাহ কি কও? না আপা দরকার নাই, দরকার নেই আব্বা। তোমার ওই খনি জমিতে নামার দরকার নেই, কোনো এত টাকা দরকার নাই। বাদ দাও আব্বা, বাদ দাও। আরে মা, তোমরা খামাখা টেনশন করতেছো তো। আরে আমি যদি না নামি কেউ না কেউ তো নামবই। হ্যাঁ, নিরাপত্তা আছে না বিদেশের বাড়ি। আর আমি যদি এখন কয়লার খনিতে না নামি তাহলে রফিকার রেখা যে এত মিনি টাকা লাগবো, এই টাকা কই পাবো গো মা? তোমরা খালি দোয়া করো, আমার কিচ্ছু হইব না। আম্মা, ভাইজান তো ঠিকই কইছে, ভাইজান না নামলে কেউ না কেউ তো নামবো। আর ভাইজানকে এই সুযোগ প্রত্যেকদিন পাইবো। আর ঠিকই তো। শোনো আম্মা, বিদেশের খনিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকে। ঠিক কথা কইছি না ভাইজান? ঠিকই কইছস। আমার কি হইব আবার, এই যে অনেক নিরাপত্তা আছে। কিন্তু ভাই
আমার একটা কথা দে, তোরা নিজেরা আর ঝগড়া করবি না। আরে ভাইজান ঝগড়া করুম কেন? আমরা যে তোমার কত ভালোবাসি এটা তো বুঝতে পারুম না। হ ভাইজান, আমিও কিন্তু তোমার মেলা ভালোবাসি, কিন্তু সবাইরে বুঝাইতে পারি না। হ, তোকে ভালোবাসা টের পাই না, তোকে ভালোবাসা টের পাই। একটা অনুরোধ করি তোর কাছে, আমি তোমার কাছে নাই, মারে কষ্ট দিস না। তোর কাছে তো ও আমারও প্রতিনিধি, অন্যকে ঝগড়া করলে আমি এনে বিষয় শুনলে আমার কি ভালো লাগে? হ্যাঁ, ঝগড়া করবি না তোরা কেউ, সবাই মিলামিশা থাকবে। হ্যাঁ, আচ্ছা যাক, একটা ভরসা পাইলাম। উফ, ব্যবস্থা হয়েছে তাহলে। খালি ঝগড়া ভাল লাগে বিদেশ বই এই ঝগড়া শুনতে পারি। হ্যালো জবা, মেলা রাইত হয়েছে তো এই কারণে মারে আর ঘুমোতে জাগানোর দরকার নাই। সকালবেলা তো কামে যাবো আর কি, খনিতে নামবো। মারে কই একটু দোয়া করতে, তুমিও দোয়া করো। মার দোয়ায় শুধু কাজে লাগবে, আমার দোয়া তো কোনো কাজে লাগবে না। এই যে তুমি আমার লগে আবার রাগ করছো। সকালবেলা কয়লা খনিতে নামবো, ভাবলাম খনিতে নামার আগে তোমার লগে একটু শেষবার মতো কথা কই। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না জবা? তাই তো জানতাম, আর সেটা যাই নাই। এত বড় বড় ঘরের সম্বন্ধ আমি ফিরিয়ে দিয়ে তোমারে বিয়ে করছি, কিন্তু এখন আমার মনে হইতেছে আমি যা জানতাম তা ভুল জানতাম। তুমি ভুল জানতা না, তুমি সত্যিই জানতা। হ্যাঁ, এইটা ঠিক যে প্রবাসী হয়ে আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারতাছি না, তবে আমি দিন ঘুরবো, সেই দিন আমি তোমার রাজরানী বানায় রাখবো। হইছে আর রাজরানী। একটা কথা বলবো তোমারে, তুমি রাখবা? এই যে ভাই, তুমি যদি আমার না কও তাহলে কারে কইবা? হ্যাঁ, তোমার আমার ছাড়া কন্যা জায়গা আছে? কও কি? আমার কথার কি আর কোনো দাম আছে তোমার কাছে? আচ্ছা থাক, তোমার সকাল আবার কাম আছে, ফোন রেখে ঘুমাও। এই যে জবা, এই যে দিতাছো কিন্তু মনটা খারাপ কইরা। কি কইতে চাইছিলা? কিছু মনে করবা না তো আবার? আরে তোমার কথা আমি মনে করবো কেন? তুমি আমার না কইলে কারে কইবা? কও দেখ আমি কথা রাখি কিনা। তুমি তো কয়লার খনি থেকে অনেকগুলো টাকা পাবা, তা দিয়া তোমার ভাইরে ব্যবসা দিয়ে দিবা, তোমার বোনের বিয়ের টাকা দিবা, বোন জামাইরে মোটরসাইকেল কিনা দিবা, সবাইরে সব দিবা। আজকে বাজারে গিয়ে মাসুর স্বর্ণকারের দোকানে একটা চেইন দেখছিলাম, চেইনটা আমার অনেক পছন্দ হয়েছিল। ওজনও বেশি না, 2 ভরি হবে হয়তো, 2 ভরির মতনই। তো তুমি কয়লার খনিতে কাজ করে টাকা পাবা, তখন আমার কিনা দিবা ওইটা। কও, কথা দাও। 2 ভরি স্বর্ণের চেন? 2 ভরি স্বর্ণের চেনের তো মেলা দাম। তুমি জানো না কয়লার খনিতে আমি কি কারণে নামতাছি জবা? এত টাকা আমি কই পাবো? আমি চাইলে তোমার যত সমস্যা, তোমার মা ভাই বোন তাদের বেলায় কোনো সমস্যা নাই। আর আমি জানতাম তুমি যে আমার এই কথাটাও শুনবা না। আমার সকাল রাতের যে 2 পয়সার দাম তোমার কাছে নাই সেটা আমি খুব ভালো করে জানি। আমি মরে গেলে আমার কবরে আগরবাতি দিতেও আইসো না, কারণ আগরবাতি কিন্তু তো আবার টাকা লাগবে। না না না, ঠিক আছে তুমি রাগ করো না। এই যে আমি দূর দেশে রয়েছি কার কারণে? তোমার কারণে না? তোমার চেইন না দিলে কারে দিব? চেইনের টাকাটা যাতে জোগাড় করতে পারি এইটার লইগে একটু খালি দোয়া করো। রাখি জবা। ঠিক আছে। এই তো ভাইজানের ফোন, এখন একটা টাকার বিটু। ভাইজান লাউড স্পিকার দাও না। হ্যালো ভাইজান, শফিক বাড়ির নাম্বার না? জি, আপনি কে? ভাইজান কই? ওই আমার নাম জালাল, আমি আপনাকে শফিকের লগে একলগে কাজ করি। ও
ওই যে শফিক আজকে যে ওই কয়লার খনিতে কাম করতে নামছিল না, ওই কয়লার খনিতে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ হয়ে আপনাকে শফিক মারা গেছে। সে তো আর নাই, কিছুক্ষণ আগে শফিকের লাশ উদ্ধার হয়েছে, তো ওইখান থেকে আমি ওর মোবাইলটা নিয়ে আপনাকে কল দিয়ে জানাইলাম। কিছু নিয়ম কানুন আছে, তো ওইগুলো সম্পূর্ণ হইলে আমরা যত তাড়াতাড়ি পারি লাশ দেশে পাঠাবো। আপনারা ওইদিকে প্রস্তুত থাকেন। রফিক, আমার বাপটার আমার কাছে আইনা দেন। আমি শেষবারের মতন আমার বাবার একটু চোখ জুড়াইয়া দেখি। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগবে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হইব। আমি কই কি মা, লাশ যে এনে আছে সে এনে দাফন করুক, ওই এনে ব্যবস্থাও ভালো। বাবা, আমিও ছোট ভাইজানের সাথে একমত। শুধু শুধু লাশ টাকা আনতে গেলে কষ্ট পাইব। এত টাকা এখন পাবো কই আমরা? খবরদার, অনেক অনেক অন্যায় আপনার তোমার দুজনের আমি সহ্য করছি। আর না, আমি আমার বাজার না দেখে থাকতে পারব না। যত টাকা লাগে আমি আমার বাবার নিয়ে আসবো। এই যে আমার বাড়ির এখানে আমার শফিকরা আমি সারা জীবনের মতন শুয়ে রাখবো। আমি প্রত্যেক দিন তারে দেখে আসবো। আমার ছেলেটা সবার জন্য, সবার সুখের জন্য ওইখানে গিয়ে এত কষ্ট করে মরেই গেল। এইটুক করতে পারবি না তোরা? তার জন্য এইটুক করতে পারবে না? পারবে না? বিয়াইন, আবেগ দিয়া তোর জীবন চলবো না। আপনি এতগুলি টাকা এই মুহূর্তে কিভাবে জোগাড় করবেন? কোথার থেকে জোগাড় করবে? আমার কাছে তো এত টাকা নাই যে আপনাকে আমি দিব। এই অল্প বয়সে আমার মায়ের যে এখন কি হইব? আল্লাহ গো, আমার সাথে কেন মনে হইল? আল্লাহ না, কারো কোনো কথা আমি শুনুম না। আমি ঠিকই ব্যবস্থা করবো। ওই যে বিলের জমির টুক আছে না, ওইটা বেচে দিব। ওইটা বেচা সেই টাকা দিয়ে আমার ছেলেরা আমি দেশে আনবো। আম্মা, বিদেশ যাওয়ানোর সময় ভাইজান জমি বন্ধক রেখে গেছে, এখন বাকি যতটুকু আছে সেটা যদি তুমি বেচে দাও তাহলে আমার রেখার ভবিষ্যতে কি হইব? আম্মা একটু বোঝার চেষ্টা করো। আমি কই কি, জমি বেচা তুমি তো ভাইজানের লাশ পাইবা, কিন্তু ভাইজানের তো জীবিত পাইবা না, তাহলে জমি বেচে লাভ কি? আমি ওই জমি বেচতে দিব না। বুঝে গেছি, আমার আর কিচ্ছু বোঝানোর দরকার নাই। যা বোঝার আমি বুঝে গেছি। লাগবো না তো কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবো না। আছে না আমার ভাগের জমিটুক আছে, তো ওটা তো আমার, ওটার মতো তোকে কারো হাত নাই। ওইটা বেচে দিব। আমি টাকা দিলে নিয়ে দিতে পারি। ঝাল ঝাল টক বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। খবরদার, কেউ ছিবে না, আমার বাবারে কেউ ছিবে না তোমরা। আমি আমার শেষ সম্বল বিক্রি করে আমার ছেলেরে আনছি। কেউ ছিবে না। আমার ছেলে অনেক কষ্ট করতে, আমার বাবাটা কত কষ্ট করছে, আমার বুকের মানিকটা বিদেশে গিয়া কত কষ্ট করছে। তোমরা ছিলেন, আমার ছেলের কষ্ট আরো বাইরে দেবো। আমি তার আর কষ্ট পাইতে দেব না। আমি আমার বাড়ির ওই কোনাতে আমার ছেলেরা আমি যত্ন করে রেখে দেব। আমার মূলত তোমাকে
তোমার কাছে ব্যর্থ ভাই, কারো কাছে ব্যর্থ স্বামী, কিন্তু আমার কাছে তো সে আমার নারী সেরা ধন। আমার ছেলে কত কষ্ট করছে, টাকা কাছে করেছেন না, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আমার ছেলে তো তোমাদের সবার সুখ নষ্ট করছে, তাই না? সুখ নষ্ট করছে না? আর তো সুখ নষ্ট করার জন্য কেউ নাই, চলে গেছে তো, চলে গেছে আমার বাবা। আমি দেখবো তো আমার বাবার, একটু দেখুন। ও বাবা, একটু কইলাম আমার ছেলের একটু দেখে, আমার সবে। সবাই কই? আমার সবাই কই? টাকা দেন! টাকা দেন! এখানে নিয়ে! মা, তোমার কিছুই হয় নাই, কারণ কয়লা খনিতে তো কোনো বিস্ফোরণের ঘটনাই ঘটে নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি, দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাশটা যে তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করি নাই। গত 2-3 দিন এই বাড়িতে কি কি ঘটছে আমি কিন্তু সবই জানি, কারণ এই গ্রামে তো আমারও 2-1টা ভালোবাসার মানুষ আছে। জানো জবা, আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো পড়ার, শরীরের যত্ন নেওয়ার, তখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়িতে পাঠান যাইব, ওই যে বাইয়ের আবদার মিটান যাইব, বোনটার একটা ভালো করে বিয়া দেওয়া যাইব, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইব। মোট কথা পুরো পরিবারটার কেমনে সুখে রাখা যাইব, প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে। কিন্তু এই বোকা লোকগুলি বোঝে না যে দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তা করে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো, মা, আরে মারে, কোন দিন জোরে একটা কথা কইতে আমি শুনি নাই, কিন্তু যখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠবে, আমি আমার পোলারে আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই। যাই হোক, এত কিছু তো ওই টাকার জন্যই। এই যে টাকা আছে, কফিনে টাকা আছে, তোমরা সবাই এই টাকা নিজের মতো ভাগযোগ করে নিয়ে যাও। ওই জবা, তুমি একটা গলার হার চাইছিল না, আমি ওইটাও নিয়ে আইছি। এটা মাসুদের দোকানের চেয়ে ভালো। এই সম্পত্তি তোমরা সব নিয়ে যাও, নিয়ে সুখে থাকো, কিন্তু আমি তোমাকে মারে দিব না, কারণ এই সম্পদের মূল্যায়ন তোমরা করতে পারবে না। মা যখন আমার পেটে ধরছে, সেই থেকে আমার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত তার কিন্তু আমার প্রতি আদর, ভালোবাসা, মমতা বিন্দু পরিমাণ কমে নাই। কারণ কি জানো? কারণ এই ভালোবাসা, এই মমতার মধ্যে স্বার্থ আর অর্থের যে কোনো ব্যাপার ছিল না। তোর আমার দুনিয়া সব সম্পদ নিয়ে যা ভাই, যা আছে সব নিয়ে যা, কোনো দিন আমি তোর কাছে যাবো না, কিছু পাবো না, কিন্তু মারে দিব না। মা গো, ও মা, তুমি আমার লগে থাকতে পারবো না? মা
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা ফিরে আইছে। আমার বাবার আর কোনো জায়গায় যাইতে দিব না, কোনো জায়গায় না। ভাইজান, ভাইজানের মনে মাফ করে দেবো ভাইজান। রফিক, ওট ওট রফিক, পাগলামি করিস না, পাগলামি করিস না রে ভাই। ভাই, তোমার মতো কখনো ভাইবা দেখি নাই। আসলে জানো, প্রত্যেকটা প্রবাসী না এক একটা যোদ্ধা। তোমার যে সম্মান দেওয়ার কথা ছিল, লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার সেই সম্মানটা দিতে পারি নাই ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। ভাইজান ঠিকই কইছো, প্রত্যেকটা প্রবাসী একজন বীর, যারা শুধু পরিবার গঠনে না, দেশ গঠনেও অংশ রাখে। আর এই মানুষগুলোকে আমরা না বুঝা কষ্ট দিই। ভাইজান আর কখনো এরকম হইব না, আমার মাফ করে দাও। তুমি আমারেও মাফ করে দাও। আমি আজকে থেকে সবাই জানাবো আমি একজন গর্বিত প্রবাসীর স্ত্রী। তারা সবসময় নিজেদের সুখ জানায় পরিবারের সদস্যদের মাঝে। বাবারে, আমি না যাই না অনেক বড় ভুল করে ফেলাইছি তোমার সাথে। আজকে তুমি আমার ভুলটা ভাঙ্গা দিছো রে বাবা। ছেলে হইয়া কি বাবারে মাফ করুন যায় না? কি যে কোন আব্বা, আপনি যদি আমার কাছে মাফ চান তাহলে আমি দুনিয়ায় থাকি। আপনি খালি আমার জন্য দোয়া করবেন। ha